আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। অতীতের মতো সবসময় বিএনপি মুক্ত গণমাধ্যমের পক্ষে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সম্পাদক পরিষদের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বাকশালের পতনের পর শহীদ জিয়ার হাত ধরেই প্রথম মুক্ত হয়েছিল দেশের গণমাধ্যম। কায়েস রাত রিপোর্ট। দুপুরে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। সভায় বিএনপি মহাসচিব বলেন, বাকশালের পর বিএনপি গণমাধ্যমকে প্রথম মুক্ত করেছিল। বিএনপি শাসনামলে গণমাধ্যম কর্মীরা তুলনামূলক কম নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও মুক্ত গণমাধ্যমের পক্ষে থাকবে তার দল। আমরা নির্দ্বিধায় তো দৃঢ়চিত্তে স্পষ্ট করে বলতে পারি, আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মিডিয়ায় ঢুকে পড়া ফ্যাসিজম দূর করতে স্পষ্ট রূপরেখা দরকার। গণমাধ্যম সংস্কার কমিশনের পরামর্শগুলোর দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো দ্রুত আসবে এবং বাস্তবায়ন হবে, সেটি অনাকাঙ্ক্ষিতভাবে অনেক দেরি করছে। তা আমি মনে করি যে সেটি দ্রুত হওয়া উচিত। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, মিথ্যা মামলায় সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারের এগিয়ে আসা উচিত। আর সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এই মুহূর্তে সাংবাদিকদের উপরে যে নির্যাতন হচ্ছে এই মামলা মাধ্যমে সরকারকে অনুরোধ করছে, আইন উপদেষ্টা, হোম স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্যান্য যারা এর মধ্যে আছেন তাদেরকে উদ্যোগী হয়ে তারা যেন একটা দৃষ্টান্ত স্থাপন করে। আমাদের মধ্যে যে অনৈক্য বিভাজন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই অবস্থায় আমি আশা করব পত্রিকায় ইদানিং আবার টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এ সময় বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশের উন্নয়নের কথা উল্লেখ করে বক্তারা দেশের গণমাধ্যম অঙ্গনের ইতিবাচক পরিবর্তনের প্রতি একমত পোষণ করেন। নতুন একটা দেশ গড়তে চাই। কায়েস রাহাত, RTV, ঢাকা। শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় পেশার স্বাধীনতার পাশাপাশি দেশ, সমাজ ও জাতির প্রতি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আশা করেন উপদেষ্টা। জানান, সাংবাদিকতা সুরক্ষা আইন তৈরির কাজ চলছে। মাহিন আরাফাতের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ইউনেস্কো ও সুইডিশ এম্বাসির সহযোগিতায় নতুন বাংলাদেশ সাহসী সাংবাদিকতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB। সেমিনারে দেশের সাংবাদিকতার নানা সংকটের কথা তুলে ধরেন বক্তারা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের জন্য একই মালিকানায় একাধিক গণমাধ্যম নিষিদ্ধকরণ, আর্থিক নিরাপত্তা নিশ্চিত সহ মৌলিক কাঠামোগত সংস্কার প্রয়োজন বলে মনে করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। সাংবাদিকদের বেতন ভাতার কথা যেমন বলেছি, তেমনি গণমাধ্যম যাতে একটা টেকসই ব্যবসার মডেল উদ্ভাবন করতে পারে, একটা টেকসই ব্যবস্থায় তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, সেজন্যও কতগুলো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপারিশ করেছি সরকারের কাছে। সংস্কার কমিশনের আলোচনায় স্টেক হোল্ডারদের যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন TIBর নির্বাহী পরিচালক। অন্তর্বর্তীকালীন সরকার ইন্ডিয়া রিফর্ম কমিশনের কাছে লাইক আদার রিফর্ম কমিশন তারা চেয়েছে যে শর্ট টার্মে ডুয়েবল, স্বল্প মেয়াদে করণীয় করা যায় বাস্তবায়নযোগ্য একটা তালিকা দেওয়ার জন্য সেই তালিকাটা আপনাদের হস্তান্তর করা হয়েছে। সাংবাদিকতা সুরক্ষা আইন পাশের আশ্বাস দিয়ে অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের বেতন কাঠামো তৈরির চেষ্টা করছে সরকার। সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা না করার আহ্বান জানান তিনি। এই গত 15 বছরে একটা ফ্যাক্ট ফাইন্ডিং দরকার আছে, প্রত্যেকটা হাউস কিভাবে ডেভেলপ করছে এবং ওরা আসলে সাংবাদিকদের সাথে কিভাবে আচরণ করছে, সাংবাদিকরা কতটুকু আন্ডার ডিউরেস যেটাকে বলে প্রেশারের ভিতরে ছিল কি ছিল না, এবং কোন কোন হাউস কি নীতিমালা অবলম্বন করছে এবং ওইটা কিভাবে বাংলাদেশের ডেমোক্রেসি ডেটোরিয়েট করছে, এটা আমাদের আসলে জানা দরকার এবং বাংলাদেশের জনগণ এটাও জানতে চায়। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব না বলেও সে সময় মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। মানে একটা অভিযোগ যেটা সত্য, সেই অভিযোগে কিন্তু। মাহিন আরাফাত, RTV, ঢাকা।
বিচার ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার না হলে অন্যান্য সংস্কার স্থায়ী হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আয়োজিত ন্যায় বিচারের ভবিষ্যৎ রূপকল্প বিষয়ক সেমিনারে এ কথা জানান তিনি। আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংস্কার প্রক্রিয়া গতিশীল করার আহ্বান জানান প্রধান বিচারপতি। সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার ও প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বহু মাত্রিক একটা সেক্টরাল সংস্কার প্রক্রিয়া চলছে এবং বহু আপনার রেকমেন্ডেশনস প্রপোজাল রাখা হয়েছে। তবে আমি মনে করি বিচার ব্যবস্থার যদি পূর্ণাঙ্গ যদি সংস্কার না হয়, অন্যান্য সংস্কার প্রক্রিয়ার স্থায়িত্ব বজায় থাকবে না। নির্বাচন কত তাড়াতাড়ি হচ্ছে তা জানতে চেয়েছে রাশিয়া। বিএনপি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাতের পর এই কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের সঙ্গে কানামাছি খেলে সরকার সন্দেহের সৃষ্টি করছে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনের সময়সীমা, ভবিষ্যতে রাজনৈতিক সরকারের সঙ্গে কি ধরনের সম্পর্ক হবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বাংলাদেশের নির্বাচন নিয়েও বলেছেন যে নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে। রাশিয়া তো একটা এনার্জি রিচ কান্ট্রি, সুতরাং এই ক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে কি কোঅপারেশন হতে পারে আগামী দিনে, সেটা আলোচনা হয়েছে। একই স্থানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিইচি। এ বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকার কানামাছি খেলে সন্দেহের সৃষ্টি করছে। আপনার সরকারের ভেতর থেকে মনে হয় তারা কেউ নির্বাচন চায় না, একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। ডিসেম্বরে, না হলে ফেব্রুয়ারিতে, না হলে জুনে, এইরকম নানা কথা বলছেন, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে, এবং সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এই সরকার থেকে নেই। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে থেকে গিরগিটির মতো রং বদলাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে না দিতেই তারা চক্রান্ত করে বেড়াচ্ছে। এই যে আপনার সরকারের টাল বাহানা। খান আলামিন, RTV, ঢাকা। ভারত পানিকে মরণাস্ত্র ও যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে রংপুরে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের গণপদযাত্রায় তিনি এই অভিযোগ করেন। মির্জা আব্বাস বলেন, পানি কখনোই মরণাস্ত্র হতে পারে না, যুদ্ধের অস্ত্র হতে পারে না, কিন্তু একমাত্র ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে পানি যুদ্ধের অস্ত্র ও মরণাস্ত্র। বাংলাদেশকে পানির ন্যায্য হিসাব ভারত বুঝিয়ে দিতে বাধ্য বলেও হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস। আমরা অনেক আগেই এই পানির হিস্সা আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা চালুকার সরকার বাংলাদেশে না আসতো। আমি বিশ্বাস করি এই দাবি, এই পানির ন্যায্য হিস্সা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বাসা সহ নিরাপত্তার জন্য যা যা করণীয় তা করবে পুলিশ। একই সাথে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর সহ গুলশান সহ বিভিন্ন এলাকায় সব ধরনের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএনপির মুখপাত্র তালেবুর রহমান। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান।
চিকিৎসার জন্য গেল ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে করে লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 4 মাস চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে দেশে ফেরার কথা রয়েছে 3 বারের এই প্রধানমন্ত্রীর। সেদিন বিমানবন্দর থেকে রাস্তার বিভিন্ন পয়েন্টে বেগম জিয়াকে শুভেচ্ছা জানাবেন নেতাকর্মীরা। বিপুল সংখ্যক জনসমাগমের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের সবচেয়ে বড় দল যা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে আসা উপলক্ষে আমাদের যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সেটা থাকবে। যেহেতু এখানে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও জরুরি, এক্ষেত্রে সার্বিক দিক বিবেচনা করে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি থাকবে। দেশে ফিরে ধানমন্ডিতে বাবার বাসায় থাকবেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। তার জীবনের নিরাপত্তা ঝুঁকি থাকায় বাসাটিতে আর্চওয়ে স্থাপন সহ পুলিশি পাহারা এবং যাতায়াতের সময় গানম্যান ও পুলিশ প্রোটেকশনে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে ডিএমপি। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। এতে গাড়িতে থাকা হাসনাত আবদুল্লাহর হাতে আঘাত পান। রোববার সন্ধ্যায় নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। মিয়ানমারে মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের রোডম্যাপ জরুরি। সকালে এক সেমিনারে এসব কথা বলেন তারা। আতিকুর রহমানকে সঙ্গে নিয়ে অরণ্য গফুরের রিপোর্ট। Repatriation of Rohingyas in Bangladesh, Strategic Complication on Regional Security বিষয়ক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও সশস্ত্র বাহিনী বিভাগ। এতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, মানবিক করিডোরের নামে মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের হয়ে প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ, তবে মানবিক চ্যানেল নিয়ে আলোচনা হতে পারে। আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, কোনো চুক্তি বা সমঝোতাও করিনি। এটা মানবিক করিডোর নয়। জাতিসংঘ বলেছে এটা মানবিক চ্যানেল। করিডোর আর চ্যানেল আলাদা জিনিস। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর মৃতপ্রায় রোহিঙ্গা ইস্যু জীবন পেয়েছে দাবি করে ডক্টর খলিলুর রহমান বলেন, কঠিন হলেও রোহিঙ্গাদের ফেরানোর পথ খুঁজে পেতে আশাবাদী সরকার। রোহিঙ্গাদের একত্রীকরণ নয়, বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান। রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে, এটাই আমাদের বিশ্বাস। এটা সহজ হবে না, তবে তাদের ফিরে যাওয়ার একটি পথ আমরা খুঁজে পাব। আর রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। হয়তো বেশি সময় লাগবে, কিন্তু আমাদের কূটনীতি ও আলাপ আলোচনার মাধ্যমে এগোতে হবে। হয়তো কূটনীতির চেয়েও বেশি কিছু লাগবে, কিন্তু রোহিঙ্গাদের ফেরার বিষয়ে একটা রোডম্যাপ থাকা আবশ্যক। এ বিষয় নিয়ে গুজব না ছড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টা। Smuggling activities and just take on their life. This is not going to happen. অরণ্য গফুর, টিভি, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে একটি স্থায়ী ছাড়াও 11টি অস্থায়ী হাটের পরিকল্পনা করেছে ঢাকা দক্ষিণ সিটি। তবে জনভোগান্তি রোধে আফতাবনগর ও মেরাদিয়ায় অস্থায়ী হাট বসানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর জিলুর রহমান বলেছেন, হাট বসানোর ক্ষেত্রে এবছর নিয়ম নীতি পালনে থাকবে কঠোরতা। শাকিবুর রহমানের রিপোর্টেরই বিস্তারিত। কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সারুলিয়ায় একটি স্থায়ী সহ অস্থায়ী হাটের অনুমতি দেয়। এবারও 11টি হাটের জন্য দরপত্র প্রকাশ করেছে তারা। বনশ্রী সংলগ্ন মেরাদিয়া হাট বসানোর দরপত্র দেয়া হলেও রিট হয় হাইকোর্টে। বাসিন্দাদের দুর্ভোগের কথা বিবেচনায় হাট না বসানোর নির্দেশ দেয় আদালত। ঠিক একইভাবে এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তায় রিট আবেদনের প্রেক্ষিতে আফতাবনগর হাটের দরপত্র স্থগিত করে দেয় হাইকোর্ট।
আফতাবনগরে পশুর হাট দক্ষিণ সিটি কর্পোরেশনের ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট। এবছর যে ঈদুল আজহার যে পশুর হাট আফতাবনগর রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে হবে না। গেল বছরগুলোতে হাট বসানোর জন্য নির্দিষ্টভাবে জায়গার কথা উল্লেখ না করে তৎসংলগ্ন এলাকার কথা বলা হতো। এতে যে যার ইচ্ছে মতো হাটের পরিধি বাড়িয়ে নিত। এজন্য এবার নির্দিষ্ট স্থান উল্লেখ করে দেয়া হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেটা দেখা যায় যে অমুক জায়গা এবং তার তৎসংলগ্ন বা আশপাশ এলাকায় এই কথা লেখা থাকার কারণে মানুষ সব জায়গায় হাট বসায় ফেলে। এটা যাতে না হয় এই জন্য নির্দিষ্ট জায়গায় এটা সীমাবদ্ধ থাকে, এই পদক্ষেপটা আমরা এবার নিয়েছি। উল্লেখ করে দিয়েছি যে হাটটা আসলে কোথায় বসাতে হবে। ঢাকা শহরে তো আমাদেরও তো কনজাম্পশন লিমিটেশন আছে, সেই কনজাম্পশন লিমিটেশনে আমরা চিন্তা করছি যে গরুর হাটটা যদি ছোটও হয় তাতে খুব সমস্যা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে আলাদা নজর। এজন্য কেউ ইজারার শর্ত ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানায় দক্ষিণ সিটি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। কোরবানির জন্য পর্যাপ্ত গবাদি পশু রয়েছে জানিয়ে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, এবার কোনো পশু আমদানির প্রয়োজন নেই। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা রয়েছে, যা প্রয়োজনের তুলনায় 20 লাখ বেশি। চাঁদাবাজির কারণে কোরবানির পশুর দাম যেন না বাড়ে, সেজন্য সরকার এখন থেকে উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান উপদেষ্টা। বলেন, আগের বিশেষ ট্রেনে করে উত্তরাঞ্চল থেকে ঢাকা পর্যন্ত পশু পরিবহন করা হলেও এবার সেটি চট্টগ্রাম পর্যন্ত করা হয়েছে। এখন থেকে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলেও জানান ফরিদা আক্তার। সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছে যাতে গবাদি পশুর যে বাজারটা সেটা স্থিতিশীল থাকে। লক্ষ লক্ষ খামারিরা গরু ছাগল পালেন কোরবানিকে উদ্দেশ্য করে, তারা এই সময়টাকে তাদের যে বছরে একটা ইনকামের আশায় তারা করেন সেটা যেন করতে পারেন। অন্যদিকে যারা কোরবানি দেবেন তাদেরও যে কিছু নিশ্চয়তা পাওয়ার বিষয় আছে, সেটা শুধু দামের ক্ষেত্রে না, নিরাপদ পশু যেন তারা পান সেটা আমরা দেখছি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সবচেয়ে বড় সাইবার হামলার আশঙ্কা রয়েছে। আগারগাঁও আইসিটি টাওয়ারে জেলা তথ্য কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি কথা জানান। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইতিহাসের সবচেয়ে বেশি ভুয়া তথ্য গুজব ছড়ানোর চেষ্টা হবে। দেশের সবচেয়ে বড় সাইবার হামলার আশঙ্কা রয়েছে। এখন থেকেই এসব সাইবার হুমকি মোকাবেলা সরকারের কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ফয়েজ আহমেদ তৈয়ব। জানাবো আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রতিদিন গড়ে 30টি থেকে 50টি ভিসা ইস্যু করা হচ্ছে। এছাড়া ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুততর করা হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনসম্পর্কের আরও গভীর করবে। বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন। তিনি জানান, একটি বড় অগ্রগতির অংশ হিসেবে ইউএই মানব সম্পদ মন্ত্রণালয়ের দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করেছে। জানাবো খেলার খবর। 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ দিয়েই শুরু হচ্ছে তার অধিনায়কত্বের মিশন। এই দুই সিরিজকে সামনে রেখে 16 সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। তবে দলে নেই তাসকিন মিরাজ ও নাসুম। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ক্রিকেটের শর্টার ফরম্যাটে দারুণ ছন্দে থাকা লিটন দাস এই আস্থা রেখেছে বিসিবি। আসন্ন আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে শুরু হবে এলকেডির 2026 বিশ্বকাপের পরিকল্পনা সাজানোর মিশন। ডেপুটি হিসেবে চমকের নাম শেখ মেহেদী। বিশ্বকাপকে সামনে রেখেই
সেই পর্যন্ত লিটল কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এই দুই সিরিজের জন্য ঘোষিত 16 সদস্যের দলে আছেন 9 জন জেনুইন ব্যাটসম্যান, 2 জেনুইন স্পিনার স্কোয়াডে রেখেছে বিসিবি, পেস বোলার আছেন 5 জন। অভিজ্ঞতা প্রাধান্য দেওয়ায় দলে জায়গা পেয়েছেন শান্ত, তবে দলে জায়গা হয়নি মেহেদী মিরাজের। লোড ম্যানেজমেন্ট ও ইনজুরির কারণে দলে নেই তাসকিন। তিনি অন্য জায়গায় সুযোগ পাবেন, বাট আমি মনে করি যে স্টিল আমাদের টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়, তাকেও আমরা খেলার মধ্যে রাখবো। তাসকিনকে পূর্ণাঙ্গভাবে তৈরি করার জন্য কিছু যে সময়টুকু দরকার, সেই সময়টুকু তারা যদি বিবেচনায় নেয়, তাহলে এই পাকিস্তান সিরিজে আসলে তাকে আমরা পূর্ণাঙ্গভাবে পেতে পারবো না। তো তার মানেই হচ্ছে যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে একটা পূর্ণাঙ্গ সিরিজ আছে, টেস্ট ম্যাচ, ওয়ানডে এবং টি-20, সেখানে তিনি অ্যাভেলেবল থাকবেন ইফ এভরিথিং গোজ অল রাইট। আগামী 17 ও 19 মে শারজায় আরব আমিরাতের বিপক্ষে 2টি টি-20 খেলবে বাংলাদেশ। এরপর 25 মে ফয়সালাবাদ ও লাহোরে হবে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। এটা নিতেও পারবে সেখানেও যারা খেলবে না। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।